মেশিন লার্নিং শব্দটা শুনলেই হয়তো মনে হয় না জানি কত জটিল কিছু, তাই না? কিন্তু সত্যি বলতে কি, এটি এখন আর শুধু আইটি খাতের কোনো ভারী বিষয় নয়। এটি আমাদের আধুনিক অর্থনীতি আর প্রাত্যহিক জীবনের একদম অবিচ্ছেদ্য একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। ২০২৬ সালের এই টার্নিং পয়েন্টে এসে আমরা আক্ষরিক অর্থে একটা অভাবনীয় কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লবের মাঝখানে দাঁড়িয়ে আছি। তো চলুন আজকের এই এক্সপ্লেনারে আমরা এই পুরো বিষয়টার একটু গভীরে যাই আর দেখি ঠিক কিভাবে এই প্রযুক্তি আমাদের চারপাশে চেনা জগৎটাকে বদলে দিচ্ছে। একটু ভাবুন তো, ২০৩৫ সালের মধ্যে বিশ্বব্যাপী মেশিন লার্নিং বাজারের আকার কোথায় গিয়ে দাঁড়াতে পারে। অবিশ্বাস্য মনে হলেও সত্যি সংখ্যাটা হল ২.৪১৫ বিলিয়ন ডলারেরও বেশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রতি বছর প্রায় ৪৮% হারে এই বাজার বড় হচ্ছে। আর এর পেছনে সবচেয়ে বড় জাদুটা কাজ করছে আইওটি এবং এআই এর দারুণ সব সমন্বয়। এই বিশাল অঙ্কটাই কিন্তু প্রমাণ করে দেয় সামনের দিনের বিশ্ব অর্থনীতিতে এই খাতের রাজত্ব ঠিক কতটা হতে যাচ্ছে। কিন্তু ২০২৬ সালকেই কেন আমরা একটা বড় টার্নিং পয়েন্ট বলছি? কারণটা খুব সাধারণ, তবে যুগান্তকারী। মেশিন লার্নিং এখন আর শুধুই ডেটা ঘাটাঘাটি করার কোনো সাধারণ টুল নেই। এটি রীতিমতো একটা স্বয়ংক্রিয় ইনফ্রাস্ট্রাকচার বা মূল কাঠামোতে বদলে গেছে। মানে হলো, এখনকার মডেলগুলো মানুষের কোনো নির্দেশ ছাড়াই নিজেদের ভুল শুধরে নিতে পারে, নতুন পরিবেশে মানিয়ে নিতে পারে আর একেবারে একা একাই সিদ্ধান্ত নিতে পারে। আজকের এই বিশ্লেষণে আমরা মূলত ৬টি বিষয় নিয়ে কথা বলবো। ১. বৈশ্বিক এআই বুম। ২. নেক্সট জেন প্রযুক্তি। ৩. শিল্প খাতে রূপান্তর। ৪. বাংলাদেশের কৌশলগত রূপকল্প। ৫. ক্যারিয়ার ও বেতনের প্রবণতা। এবং সবশেষে ৬. নৈতিকতা, ব্যয় ও ভবিষ্যৎ। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম টপিক, বৈশ্বিক এআই বুম দিয়ে। দেখুন, ২০২৬ সালে এই বাজারের আকার দাঁড়াচ্ছে প্রায় ১২৭.৯৪ বিলিয়ন ডলারে। ক্লাউড ভিত্তিক প্ল্যাটফর্মগুলোর কারণেই মূলত এই দ্রুত প্রবৃদ্ধিটা সম্ভব হচ্ছে। মজার ব্যাপার হলো, ইউরোপের বাজার খুব দ্রুত গতিতে বড় হচ্ছে, তবে এশিয়া প্যাসিফিক অঞ্চলে জিপিইউ এর মতো হার্ডওয়্যার আমদানিতে ট্যাক্স বা শুল্কের কারণে ডেটা সেন্টার বানানোর খরচ বেশ খানিকটা বেড়ে গেছে। তারপরও পুরো সাপ্লাই চেইনে যে তীব্র একটা প্রতিযোগিতা চলছে, সেটা আলটিমেটলি আমাদের জন্যই ভালো, কারণ এতে সেবার মান আরও উন্নত হচ্ছে। এবার আসি আমাদের দ্বিতীয় বিষয়, নেক্সট জেন প্রযুক্তি, বিশেষ করে এলএলএম এবং কোয়ান্টাম। ডিপ লার্নিং নিয়ে কাজ করতে গিয়ে একটা বড় সমস্যা সব সময়ই ছিল, সেটা হলো এর ব্ল্যাক বক্স সমস্যা। মানে এআই কেন একটা নির্দিষ্ট সিদ্ধান্ত নিল সেটা কোনোভাবেই বের করা যেত না। আর ঠিক এই জায়গাতেই গেম চেঞ্জার হিসেবে এসেছে নিউরোসিম্বলিক এআই। এটি মূলত নিউরাল নেটওয়ার্কের সাহায্যে ডেটার প্যাটার্ন ধরে এবং পাশাপাশি সিম্বলিক এআইয়ের লজিক কাজে লাগিয়ে আপনাকে একেবারে অডিট করার মতো প্রমাণ দেয় যে কেন সে ওই সিদ্ধান্তটা নিয়েছে। মহাকাশ গবেষণা বা রোবোটিক্সের জন্য চিন্তা করলে এটা আসলেই একটা বিশাল ব্যাপার। একটু ভেবে দেখুন, সাধারণ কম্পিউটার বা ক্লাসিক্যাল সিস্টেমে আমরা বিট ব্যবহার করি আর সাথে প্রচুর বিদ্যুৎ পোড়ানো জিপিইউ। কিন্তু এর বিপরীতে কোয়ান্টাম মেশিন লার্নিংয়ে ব্যবহার হয় কিউবিট। এরা একসাথে এত এত হিসাব করতে পারে, যাকে আমরা বলি ম্যাসিভ প্যারালেলিজম। সবচেয়ে অবাক করা তথ্য হল, গবেষণায় দেখা গেছে ফিন্যান্সিয়াল প্রেডিকশন বা শেয়ার বাজারের পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে এই কোয়ান্টাম মডেলগুলো 3.6% পর্যন্ত বেশি নির্ভুল। ফিন্যান্সের জগতে এই সামান্য কয়েক % মানে যে কত মিলিয়ন ডলারের হেরফের, তা নিশ্চয়ই আর বলে দিতে হবে না। আমাদের ৩ নম্বর বিষয়, শিল্প খাতে রূপান্তর। থিওরি তো অনেক হলো, কিন্তু বাস্তবে এর কাজটা কোথায়? চিকিৎসা ক্ষেত্রে এর প্রভাব দেখলে সত্যি অবাক হতে হয়। এখনকার ডিপ লার্নিং মডেলগুলো চোখের রেটিনাল স্ক্যান করে ৯৪% নির্ভুলভাবে রোগ ধরে ফেলতে পারে। শুধু তাই নয়, সিটি স্ক্যান বা এমআরআই ঘেটে ক্যান্সারের প্রাথমিক লক্ষণ এতটা আগে বের করা সম্ভব হচ্ছে যে এতে মৃত্যুহার প্রায় ২০% পর্যন্ত কমে যেতে পারে। পাশাপাশি নতুন নতুন লাইফ সেভিং ওষুধ আবিষ্কারের কাজটাও এখন আগের চেয়ে অনেক বেশি দ্রুত হচ্ছে। ৪ নম্বর টপিক, আমাদের নিজেদের বাজার, বাংলাদেশের কৌশলগত রূপকল্প। আমাদের দেশের আইটি বাজারটাও কিন্তু নেহায়েত ছোট নয়, প্রায় ৯.৪৪ বিলিয়ন ডলারের মার্কেট। এখানে মূলত ৩ স্তরের বা টায়ারের একটা এমএল ইকোসিস্টেম তৈরি হয়েছে।
টায়ার 1-এ আছে সেফলোর মতো প্রতিষ্ঠান যারা সরাসরি বিদেশের বাজারের জন্য চমৎকার সব কাজ করছে। টায়ার 2-এ আছে বিকাশ বা ব্রেইন স্টেশন 23-র মতো বড় বড় লোকাল কোম্পানি। আর টায়ার 3-এ আছে পাঠা ও চালডালের মতো ফাটাফাটি সব স্টার্টআপ যারা তাদের ডেলিভারি বা লজিস্টিক্সে মেশিন লার্নিংয়ে দারুণ ব্যবহার করছে। আর হ্যাঁ, সরকারের 2026-2030 সালে যে জাতীয় এআই নীতিমালা আসছে সেটা এই খাতকে আরও অনেক দূর এগিয়ে নেবে বলেই আশা করা যায়। 5 নম্বরে থাকছে ক্যারিয়ার এবং বেতনের প্রবণতা। আমাদের আইটি সেক্টরে এআই এক্সপার্টদের চাহিদা এখন আক্ষরিক অর্থে আকাশচুম্বী। একজন সাধারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চেয়ে একজন এআই স্পেশালিস্ট অনায়াসেই 15 থেকে 50% পর্যন্ত বেশি বেতন পাচ্ছেন। ঢাকা বা চট্টগ্রামে একজন লিড এআই ইঞ্জিনিয়ারের মাসিক বেতন 4.5 লাখ টাকা বা তার বেশিও হতে পারে। আর যদি গ্লোবাল রিমোট জবের কথা ধরি তাহলে তো কথাই নেই। একজন মিড লেভেল ইঞ্জিনিয়ার চাইলেই মাসে $2,500 থেকে $6,000 পর্যন্ত আয় করছেন। আর ফ্রিল্যান্সিংয়ের অবস্থা শুনবেন? আপওয়ার্কের মতো সাইটগুলোতে এআই সংক্রান্ত প্রজেক্টের চাহিদা বেড়েছে 1847%। মানে ভাবা যায়, এই প্ল্যাটফর্মগুলোতে একজন ভালো মানের এআই ফ্রিল্যান্সারের প্রতি ঘন্টার রেট $120 থেকে $250 পর্যন্ত হয়ে থাকে, যেটা সাধারণ ওয়েব ডেভেলপমেন্টের কাজের চেয়ে দ্বিগুণেরও বেশি। অনেকেই হয়তো মনে করেন এআই নিয়ে কাজ করা মানেই বুঝি সারা দিন বসে বসে স্ক্র্যাচ থেকে নতুন নতুন মডেল বানানো, কিন্তু রিয়ালিটি আসলে ভিন্ন। বাজারের 80% কাজই হল এআই ইন্টিগ্রেশন, মানে চ্যাটজিপিটি বা এমন কোনো তৈরি এপিআই নিয়ে সেটাকে বিভিন্ন কোম্পানির অ্যাপ বা সিস্টেমে জুড়ে দেওয়া। মাত্র 15% কাজ থাকে কাস্টম মডেল বানানোর, আর বাকি 5% হল একদম নতুন ডিপ লার্নিং রিসার্চের কাজ। তো কেউ যদি এই ফিল্ডে আসতে চান, শুরুটা কিভাবে করবেন? এই 24 মাসের রোডম্যাপটা একদম পারফেক্ট একটা গাইডলাইন হতে পারে। প্রথম 3 মাসে পাইথন আর বেসিক গণিতের ফাউন্ডেশনটা শক্ত করে নিন। এর পরের 3 মাসে এআই ইন্টিগ্রেশন বা প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখে ছোটখাটো রিয়েল লাইফ প্রজেক্ট শুরু করে দিন। 9-12 মাসের মধ্যে ক্লাসিক্যাল এমএল এবং ডেটা অ্যানালাইসিস আয়ত্ত করুন। আর সবশেষে 18-24 মাস সময় দিন ডিপ লার্নিং আর এমএল অপসের পেছনে। ব্যাস, আপনি একজন টপ টিয়ার কনসালটেন্ট হওয়ার জন্য একেবারে তৈরি। সবশেষে আমাদের 6 নম্বর বিষয় নৈতিকতা, ব্যয় এবং ভবিষ্যৎ। দেখুন, সবকিছুই তো আর জাদুর মতো কাজ করে না। একটা বড় কোম্পানি যখন এআই সিস্টেম বসাতে যায় তখন অনেক লুকানো খরচ থাকে। মোট বাজেটের 25 থেকে 45% কিন্তু চলে যায় শুধুমাত্র অগোছালো ডেটা পরিষ্কার আর গুছিয়ে রেডি করার পেছনে। আর সঠিক এমএল অপস বা রক্ষণাবেক্ষণের স্ট্র্যাটেজি না থাকলে 95% প্রজেক্টের শুরুতে মুখ থুবড়ে পড়ে। এর বাইরেও চিন্তার বিষয় আছে। আইএমএফ আর গোল্ডম্যান স্যাক্সের মতো প্রতিষ্ঠানগুলো বলছে অটোমেশনের কারণে বিশ্বজুড়ে প্রায় 300 মিলিয়ন চাকরি রূপান্তরের ঝুঁকিতে আছে। সাথে অ্যালগোরিদমের বায়াসনেস বা পক্ষপাতিত্ব তো আছেই, যা খুব সাবধানে সামলাতে হবে। এই যে এত পরিবর্তন, এর সাথে তাল মেলানো কতটা জরুরি তা বোঝাতে খুব সুন্দর একটা কথা আছে। বলা হয়, ভবিষ্যতের লড়াইটা আসলে মানুষের সাথে মেশিনের হবে না, লড়াইটা হবে এমন একজন মানুষের সাথে যে এআই ব্যবহার করতে জানে আর এমন একজনের সাথে যে জানে না। প্রযুক্তি কিন্তু রাতারাতি মানুষের জায়গা নিয়ে নেবে না, বরং যে মানুষটা প্রযুক্তিটাকে নিজের কাজে লাগাতে পারবে সে অন্যদের চেয়ে যোজন যোজন এগিয়ে যাবে। এটাই বাস্তব। পুরো আলোচনা থেকে একটা জিনিস তো পরিষ্কার, মেশিন লার্নিং এখন আর দূরের কোনো ভবিষ্যতের গল্প নয়। এটি এখনই আমাদের সাথে থাকা এক অদৃশ্য সহকারী। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, এই অভাবনীয় গতিতে বদলে যাওয়া পৃথিবীর সাথে মানিয়ে নিতে, নতুন দক্ষতাগুলো শিখে নিতে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো সামলাতে আমাদের আধুনিক এই কর্মী বাহিনী কি সত্যি প্রস্তুত? একটু ভেবে দেখবেন।